আসসালামু আলাইকুম। ডিজিটাল ক্লাসরুম থেকে ফুজাইর রহমান। সবাই কেমন আছেন? আজকে আমরা দেখবো বাংলা সাহিত্যের আধুনিক যুগ। ঠিক আছে। ওকে। আসুন আজকে আমরা পড়বো বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আসুন বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সীমানা হচ্ছে কত থেকে? 1201 থেকে 1800 সাল মধ্যযুগ। 1801 থেকে আজকে পর্যন্ত এটাকে বলে হচ্ছে আধুনিক যুগ। 1801 থেকে বর্তমান, এটা হচ্ছে আধুনিক যুগ। আবার 1901 থেকে বর্তমান পর্যন্ত, 1901 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয় উত্তর আধুনিক যুগ। উত্তর আধুনিক যুগ। কিন্তু দেখুন, বাংলা সাহিত্যের মূল মধ্যযুগের সমাপ্তি ছিল 1760 সালে, যখন ভারতচন্দ্র রায়গণাকর মারা যায়। ঠিক তখন থেকে ভারতচন্দ্র রায়গণাকর মারা গিয়েছেন, মানে মঙ্গল যুগের শেষ কবি শেষ। মধ্যযুগ পর্যন্ত বাংলা সাহিত্য আমরা যা পাই সেটা হচ্ছে সব কবিতা। সেই সবগুলো ছিল কি? কবিতা আর কবিতা ছিল। কায়া তরবর পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো, সেই চর্যাপদ থেকে শুরু করে একেবারে মঙ্গল কাব্য পর্যন্ত প্রত্যেকটা বিষয় ছিল কবিতা আর কবিতা। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় এই আধুনিক যুগে, গল্পের সূচনা হয় মূলত বাংলা সাহিত্যের আধুনিক যুগে এসে গল্পের সূচনা হয়। প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রথম অংশেও না, প্রাচীন যুগ ধর্ম নির্ভর, চর্যাপদ বৌদ্ধ ধর্ম। মধ্যযুগ ধর্ম নির্ভর, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, এই সবগুলোই ধর্ম, কিন্তু সবগুলোই হচ্ছে হিন্দু ধর্ম। আধুনিক যুগের শুরুতে প্রথম 150 বছর, প্রথম 60 বছর এটাও ধর্ম নির্ভর, এটা ছিল খ্রিস্টান ধর্ম নির্ভর। মধ্যযুগের আধুনিক যুগের শুরুর 150 বছর, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1800 থেকে 1860, এটা এক ধরনের সাহিত্য। 1801 থেকে আজকে পর্যন্ত এটা আরেক ধরনের সাহিত্য। এটা হচ্ছে মূলত আধুনিক যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে আহ বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয় কাদের হাত ধরে আমরা একটু দেখতে চাই। যারা বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইতিহাসে প্রথম সাহিত্য রচনা করেন সবাই ছিলেন খ্রিস্টান পণ্ডিত, এবং এই ইংরেজ অথবা এই ব্রিটিশ চার্চদের মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যের হাতে খড়ি। একজন বিখ্যাত চার্চের নাম ছিল ডোম আন্তনিউ দা রোজারিউ। ডোম আন্তনিউ দা রোজারিউ, ওনার হাতে বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম হাতে খড়ি। তিনি একটা বই রচনা করেছেন, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, যেটা বাংলা গদ্যের সূচনা, প্রথম সূচনা। বাংলা গদ্যের প্রথম সূচনা হয় ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ হিসেবে। যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে কি? দোম আন্তনিউ। এটা হচ্ছে বাংলা গদ্যের প্রথম সূচনা। আর এই গ্রন্থটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। এখন আসুন, এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। এটাকে তাহলে কি দোম আন্তনিউ কি বাঙালি ছিল নাকি নন বাঙালি ছিল? এই গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে পর্তুগিজ ভাষার হরফকে বলা হয় রোমান হরফ, এই রোমান হরফে প্রকাশ করা হয়েছিল পর্তুগালের রাজধানী লিসবন থেকে। আপনার কাছে প্রশ্ন হলো, এটা কোন ধরনের ভাষা? এটার ভাষাকে কি বলে? ভাষাটা হচ্ছে পর্তুগিজ, কিন্তু হচ্ছে হরফটাকে বলে কি? রোমান হরফ। আর এটিকে প্রকাশ করা হয়েছিল লিসবন থেকে। রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দে আসুনসানসাও কর্তৃক 1743 খ্রিস্টাব্দে রচিত, এবং হচ্ছে 1740 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী থেকে তিনি এই বই কি রচনা করেছেন সেটা আমরা দেখতে চাই। রোমান হরফের পরিবর্তে হরফে পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটা প্রকাশ করেছিল রোমান ক্যাথলিক সংবাদ। রোমান ক্যাথলিক সংবাদ, বাংলা গদ্যের সূচনা, এটা প্রথম। পর্তুগালের রাজধানী থেকে মুদ্রিত হয় কৃপা শাস্ত্রের অর্থবেদ, এটা আমার দরকার। 1743 সালে প্রকাশ করা হয় কৃপার শাস্ত্রের অর্থবেদ, যেটা হচ্ছে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আমার মূল আলোচনা শুরু। বাংলা কথ্য ভাষার মূল আদি গ্রন্থ রচনা করেছেন ম্যানুয়েল দে আসুনসানসাও। বসবাস করতেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। এখানে একটা খ্রিস্টানদের চার্চ ছিল। এখন আমরা প্রথমেই আসি 1757 সালে, যখন পলাশীর যুদ্ধের নবাব সিরাজকে যখন অ্যারেস্ট করার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা যখন অস্তমিত হয়েছিল, তার 100 বছর পর, তার 100 বছর পর, তাহলে তার 100 বছর পর, আর 1757 থেকে 1857, ইতিহাস বদলে গেল। কোন একটা শাসন ব্যবস্থা চেঞ্জ হলো, এটা আপনাদেরকে সাধারণ জ্ঞানে অগ্রসর পড়িয়েছে বা সজ্জাচ্ছার পড়িয়েছে। একটা সময় ছিল কাদের শাসন, এরপরে আসলো কি? গভর্নর জেনারেল। আগে ছিল হচ্ছে কাদের শাসন, পরবর্তীতে কাদের শাসন আসলো, কখন রানীর শাসন আসলো, আর কখন তারা ভাইসরয়দের শাসন ছিল।
এর আরো বহু বছর পর 1800 সালে এসে খ্রিস্টানদের বোধোদয় হলো, বাঙালিদের সাথে এতদিন যে আচরণ আমরা করেছি সবগুলোই বিফলে গিয়েছে, শুধু আমরা শাসক সুলভ আচরণ করেছি, এখন থেকে আমরা তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে চাই। এটার বোধোদয় হলো 1743 সালে। প্রথম যে ব্যক্তি এটাকে ভেবেছিলেন তার নামই হচ্ছে মেনুয়াল দা সামসাউ। বাংলা সাহিত্যের ইতিহাসে তার নাম সারা জীবন সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে। তিনি প্রথম একটা গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম হচ্ছে ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ। এই গ্রন্থটি এসেছিল 45তম বিসিএস এ। এখান থেকে একটা প্রশ্ন এসেছে। অর্থাৎ সর্বপ্রথম যে গ্রন্থটি তিনি রচনা করেছেন বাঙালিদের উদ্দেশ্যে সেটা হচ্ছে কি কৃপা শাস্ত্রের অর্থভেদ। এটা হচ্ছে আদি কথ্য ভাষায় লেখা, কথ্য ভাষার আদি নিদর্শন আর ডিকশনারি টাইপের একটা গ্রামার রচনা করেছেন। বাংলা ব্যাকরণের ইতিহাসে প্রথম ব্যাকরণ গ্রন্থ লিখছেন মেনুয়াল দা সামসাউ 1743 সালে। প্রকাশ করেছেন পর্তুগালের রাজধানী, যেহেতু বাংলা ভাষায় কোনো মুদ্রণ যন্ত্র নেই, লিখছিলেন 1734 সালে। 1743 পর্যন্ত ওয়াইট করেছেন কোনোভাবে বাংলা ভাষায় এটাকে প্রকাশ করা যায় কিনা, কোনোভাবেই প্রকাশ করা যায়নি। একটা পর্যায়ে গিয়ে তখন এটাকে কি করেছেন তিনি পর্তুগালের রাজধানী লিসবন নিজের দেশ থেকে প্রকাশ করে নিয়ে আসলেন। গত বিসিএস আমার প্রশ্ন এসেছিল এই বইটি কোন হরফে লেখা? রোমান হরফে লেখা। রোমান হরফ কি? কোন ভাষার হরফকে রোমান হরফ বলা হয়? দেখুন, এইগুলো হচ্ছে রোমান সংখ্যা, এইটা সবাই চেনেন, এগুলোকে সবাই চেনেন। এটা হচ্ছে রোমান সংখ্যা। এখন আসুন এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে আসবো। প্রথম অংশ হচ্ছে কি, তিনটা বইয়ের নাম অলরেডি পড়েছি। প্রথম বইয়ের নাম হচ্ছে দোম আন্তনিউ। দোম আন্তনিউ কর্তৃক বই লিখছেন কি রোমান ব্রাহ্মণ ক্যাথলিক সংবাদ। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ প্রথম গ্রন্থের নাম। কে রচনা করেছেন? দোম আন্তনিউ। এটা হচ্ছে কি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বাংলা গদ্যের প্রাথমিক সূচনা, এতটুকু ঠিক। বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ, এটা দরকার নাই, এখানে বাঙালি লেখা না, উনি বাঙালি না। গ্রন্থটি রোমান হরফে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ করে, ভালো কথা। এরপর কি নাথানিয়া মেনুয়াল দা সামসা 1743 খ্রিস্টাব্দে রচনা করেন এই বইটাকে। 1740 খ্রিস্টাব্দে, এর আগে তিনি কি করেছেন? কৃপা শাস্ত্রের অর্থবাদ, এখানে ক্লিয়ার করতে হবে আপনাকে। কৃপা শাস্ত্রের অর্থভেদ 1740। কৃপা শাস্ত্রের অর্থভেদ প্রকাশ করেছেন 1740 সালে। আর 1743 সালে প্রকাশ করেছেন বুকাবালেরি এম ইদিউমা বেঙ্গালা ই পর্তুগিজ। এটা 45তম বিসিএস এর প্রশ্ন। তিনি দুইটা বই রচনা করেছেন। আপাতত এই পর্যন্তই শেষ হলো আধুনিক যুগের গদ্যের সূচনা। তাহলে এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নিব, বাংলা ব্যাকরণের ইতিহাস। প্রথম ব্যাকরণ লিখছেন তো মেনুয়াল দে সামসাও পর্তুগিজ ভাষায় 1743 সালে। এটা আদর্শ কোনো ব্যাকরণ না, এক পাশে পর্তুগিজ শব্দ, এক পাশে বাংলা শব্দ। যেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে পর্তুগিজ যে সমস্ত পাদ্রীরা এই দেশে এসেছেন তারা যেন বাংলা ভাষাকে আয়ত্ত করে আমাকে আপনাকে খ্রিস্টান ধর্মে ডাইভার্ট করতে পারেন, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। যেহেতু তারা দায়িত্বপ্রাপ্ত চার্চের প্রধান ছিলেন। আর এর আগে তারা কখনো কল্পনাই করেনি যে বাঙালিদেরকে কখনো তারা ভালো ব্যবহার করবে। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম কে রচনা করেছেন? মেনুয়াল দাস সামসাউ সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেছেন, কিন্তু এটা কোনো ব্যাকরণ হয় নাই, স্টাইলে লিখতে গিয়ে ডিকশনারি লিখে ফেলছেন। আদর্শ ব্যাকরণ প্রথম যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড। আচ্ছা এখন আসুন, ব্রাসি হেলহেড এখানে লিখে আছে, ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড এই বইটা রচনা করেছেন। সর্বপ্রথম বাংলা ভাষার বাংলা ব্যাকরণ রচনা করেন। এর নাম দিয়েছিলেন এ গ্রামার অফ দা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। 1778 সালে তিনি এটাকে প্রকাশ করেছেন ইংরেজি হরফে। কোথায়? এটা বাংলা হরফে মুদ্রিত হয়। ইংরেজিতে লেখা ছিল মূল নিয়মগুলো, বাংলাতে উদাহরণ ছিল। এটা ছিল ব্যাকরণ স্টাইলের বই। তাহলে বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ লেখার উদ্যোগ নিয়েছিলেন এনডি হেলহেড। তিনি প্রথম আদর্শ ব্যাকরণের রচয়িতা, কিন্তু প্রথম ব্যাকরণ লিখছিলেন হচ্ছে ম্যানুয়াল দা সামসাউ 45তম বিসিএস এর প্রশ্ন। তাহলে আমরা মাত্র দুইটা বই পড়লাম, কিন্তু এই বইটাকে আমরা আরেকটু বিস্তারিত পড়বো। এটা পরবর্তীতে অবশ্য রয়েছে রাজা রামমোহন রায়ের এখানে গিয়ে আমি দেখিয়ে একবারে শেষ করে নিয়ে আসছি। এরপরে এই বইটাও আমাদের কেউ পড়ে না, কেন পড়ে না আমরা পরবর্তীতে আসবো রাজা রামমোহন রায়ের ইতিহাসে। যে এই বইটা যখন রচনা করা হয়েছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এই বইটা কেউই পড়ে না। কেন পড়ে না? ইংরেজ লিখছেন, ইংরেজি ভাষায়, সহজ না কঠিন ইংরেজি ভাষায়। 1778 খ্রিস্টাব্দে রচনা করা হয়েছে। কেউ দেখুন, 1826 সালে রাজা রামমোহন রায় এই বইটা যেহেতু ইংরেজ কর্তৃক লিখা, অনেক কঠিন কঠিন শব্দে লিখা, তাই তখন তিনি 1826 সালে এই কঠিন ইংরেজি বাদ দিয়ে দেশের প্রচলিত ইংরেজি অনুযায়ী ইংরেজিতে ট্রান্সলেট করলেন। কি নামে? বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ লিঙ্গুইস্টস, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ লিঙ্গুইস্টস, 1826। তাও কেউ পড়ে না। তখন তিনি 1833 সালের কলকাতার স্কুল বুক সোসাইটির অনুরোধে তিনি কি করলেন, এই বইটাকে বাংলা করে দিলেন। বাংলা করে নাম দিলেন হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় লিখা, এর আগে বাংলা ভাষায় ছিল না, বাংলা ভাষায় লিখা বাঙালি কর্তৃক প্রথম ব্যাকরণ, তার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ বাঙালি কর্তৃক লিখা, বাংলা ভাষায় লিখা প্রথম ব্যাকরণ, 1833 সাল, গৌড়ীয় ব্যাকরণ। এই ব্যাকরণের ইতিহাস শেষ। ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড প্রথম ব্যাকরণ রচনা করেছেন 1743 খ্রিস্টাব্দে। 1778 খ্রিস্টাব্দে দ্বিতীয় বই লেখা হয়েছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড এটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন রাজা রামমোহন রায় 1826 সালে, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ, যেটার অর্থ করলে হয়। 1833 সালে এটাকে অনুবাদ করা হয় কি নামে, গৌড়ীয় ব্যাকরণ নামে। এটাই হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। আসুন আমরা যাচ্ছি হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরুতেই যে কয়টা প্রতিষ্ঠান ছিল তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় 1800 খ্রিস্টাব্দের 4 মে। 1800 খ্রিস্টাব্দের 4 মে কলকাতার লালবাজারের ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতরে লর্ড ওয়েলেসলি এর নির্দেশনায় একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়, তার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটা প্রথমে ছিল একটা ট্রেনিং সেন্টার। ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রথম প্রতিষ্ঠা করা হয়, উদ্দেশ্য ছিল এরকম বিদেশি কর্মকর্তাদের, এই বিদেশি কর্মকর্তাদেরকে এখানে কিছু শিক্ষা দেওয়া। এটা হচ্ছে কাজ। এটা হচ্ছে এই উদ্দেশ্যকে নিয়ে তারা একটা কলেজ প্রতিষ্ঠা করে 1800 খ্রিস্টাব্দের 4 মে। এই তারিখটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে উইলিয়াম কলেজ চালু ছিল 1800 খ্রিস্টাব্দ থেকে 1854, এটা মাঝখানে একটা রিটেনে এসেছিল। এই কলেজে 1801 খ্রিস্টাব্দে বাংলা বিভাগ চালু করেন। যিনি বাংলা বিভাগ চালু করেন তার নাম হচ্ছে উইলিয়াম কেলি, একজন খ্রিস্টান এবং পাদ্রী। তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন খ্রিস্টান ধর্মের জন্য। কিন্তু খ্রিস্টান উৎসর্গ করবে, মেয়েরাও পারবে, এখন আসুন, যখন ছেলেরাও পারবে মেয়েরাও পারবে, তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় আছে সব দেখবে চার্চ। প্রত্যেকটা বিষয় চার্চ এটাকে দেখাশোনা করবে। এখানে ঠিক উইলিয়াম কলেজের অধ্যক্ষ উইলিয়াম কেরি যখন এই দেশে আসলেন 1800 খ্রিস্টাব্দের আগে, এর তিনি তো বাংলা ভাষা জানেন। তিনি আসলেন, এসে দেখলেন যে এখানকার মানুষ বাঙালিদেরকে ধর্মান্তরিত করতে হলে আমাকে প্রথমে বাংলা ভাষা শিক্ষা লাভ করতে হবে। যদি আমি বাংলা ভাষা শিক্ষা লাভ করি তাহলে আমি তাদেরকে সহজে ধর্মান্তরিত করতে পারবো। ঠিক একইভাবে এটাকে বাংলা শিক্ষা লাভ করলেন। 1793 থেকে 1796 সাল পর্যন্ত বাংলা ভাষা শিক্ষা লাভ করলেন একজন ব্যক্তির কাছ থেকে। তখন তিনি বাংলা ভাষা শিক্ষা লাভ করলেন যার কাছ থেকে, তারে তিনি একটা উপাধি দিলেন কেরি সাহেবের মুন্সি, রামরাম বসু। রামরাম বসু ওনার কাছ থেকে তিনি বাংলা শিক্ষা লাভ করলেন, করে তিনি বাংলা ডিপার্টমেন্টের প্রধান হলেন। 1793 থেকে 96 পর্যন্ত 3 বছর বাংলা ভাষা শিক্ষা লাভ করেছেন কে, উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি শিক্ষা লাভ করেছেন রামরাম বসুর নিকট থেকে। 1801 সালে যখন এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়, এই কলেজের মধ্যে যখন বাংলা বিভাগ চালু করা হয়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অর্থাৎ অধ্যক্ষ, এই অধ্যক্ষ হলেন হচ্ছে কি এই উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি প্রশাসনিক পোস্ট কিন্তু দখল করে রেখেছেন। উনি কিন্তু রামরাম বসুকে দেন নাই, রামরাম বসুকে প্রধান পণ্ডিত নিয়োগ করেছেন। রামরাম বসু প্রধান পণ্ডিত ছিলেন, আর কে ছিলেন অধ্যক্ষ, কে উইলিয়াম কেরি। আমার উদ্দেশ্য শুধু খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো। এখানে একজন অধ্যক্ষ ছিলেন, 2জন হচ্ছেন হেড পণ্ডিত ছিলেন, এবং 6জন সহকারী পণ্ডিতের মাধ্যমে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। এই পণ্ডিতদের নাম এবং হচ্ছে রচিত গ্রন্থগুলো সবগুলো মুখস্থ করতে হবে আপনাকে, সবগুলো মুখস্থ। তিনি কি করেছিলেন, বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে উইলিয়াম কেরি 1801 জয়েন করেছিলেন। আর একই ক্ষেত্রে এখান থেকে অতিরিক্ত তথ্য, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইলিয়াম কলেজের পণ্ডিত হিসাবে প্রদান করেছিলেন 1841 সালে। 1839 সালে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 1839 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাথে সম্পৃক্ত, জাস্ট আর মানে জীবিত ছিল কতদিন পর্যন্ত? এই কলেজ কতদিন পর্যন্ত পৃথিবীতে ছিল? প্রথমে বলছিলাম তারিখ বলে গেলে না, 1800 থেকে 1854 সাল পর্যন্ত। এরপরে আর ফোর্ট উইলিয়াম কলেজ ছিল না। গ্রন্থ রচনা, ফোর্ট উইলিয়াম
কেন্দ্র করে কে কোন গ্রন্থ রচনা করেছেন গ্রন্থের নাম মনে রাখতে হবে। আমরা প্রথমে যাব উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি উনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, উনি যেটা পাদ্রী ছিলেন। যখন তিনি বাংলায় গ্রন্থ অনুবাদ করা শুরু করলেন, বাংলায় গ্রন্থ রচনা করা শুরু করলেন, তিনি প্রথম যে গ্রন্থ রচনা করলেন সেটা হচ্ছে বাইবেলের বাংলা অনুবাদ। বাইবেলটাকে তিনি বাংলায় অনুবাদ করে দিলেন প্রথম। এইটা হচ্ছেন উইলিয়াম কেরি, প্রথম কাজ করলেন। দ্বিতীয় বই রচনা করলেন কথোপকথন। এটা হচ্ছে কলকাতার আঞ্চলিক ভাষায় লেখা একটা বই। আর তৃতীয় বইয়ের নাম হচ্ছে ইতিহাসমালা। আপনার প্রয়োজন বাইবেল পরীক্ষা আসো না, বাইবেল এর বাইরে দুইটা গ্রন্থ আসবে, কথোপকথন এবং ইতিহাসমালা। কথোপকথন ও ইতিহাসমালা এই দুইটা বই রচনা করেছেন উইলিয়াম কেরি। আর উইলিয়াম কেরি যার কাছ থেকে বাংলা ভাষা শিক্ষা লাভ করেছেন ওনার নাম হচ্ছে রামরাম বসু। রামরাম বসু তিনি ছিলেন এই কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত। প্রধান পণ্ডিত তার লেখা প্রথম মৌলিক গ্রন্থের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত। এখানে মৌলিক গ্রন্থ মানে হচ্ছে কাউকে অনুকরণ না করে নিজের মধ্যে তিনি একটা বই রচনা করেছেন। আর এই বই রচনা করার প্রথম উদ্দেশ্য হলো এই ফোর্ট উইলিয়াম কলেজকে জীবন্ত করা। কোনো বই নাই কলেজে, চলবেটা কি? একটা কলেজ প্রতিষ্ঠা করেছে, কলেজে বই নেই। এখন বই হিসাবে একটা বই লিখছেন, তার বইয়ের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত। এই বইটা লেখার কারণে খ্রিস্টান মিশনারি থেকে ওনাকে 300 টাকা পারিতোষিক দিয়েছিল রাজা প্রতাপাদিত্য লেখার জন্য। যখন প্রত্যেক মাসে 1 মাসে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন ছিল মাত্র 3 টাকা। যখন 1 মাসের একজন কর্মকর্তা, প্রথম শ্রেণীর কর্মকর্তা বেতন পায় কত? 3 টাকা। তখন ওনাকে টাকা দেওয়া হয়েছে 300 টাকা, 100 মাসের বেতন। তার মানে একটা বই লেখার জন্য কি পরিমাণ টাকা টাকা দেওয়া হলো? কেন? যে স্যার আপনি তো আমার স্যার, আপনার তো বরং পদটা দিতে পারি না, আপনাকে টাকা দিয়ে কেন? বিষয়টা অনেকটা এই স্টাইলে। কারণ উনি তো বাংলা শিখে উনি হয়ে গেছেন প্রধান, আর ওনাকে নিচে রাখা হয়েছে। উনি দুইটা বই রচনা করেছেন, একটার নাম হচ্ছে লিপিমালা, আর একটার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত। লিপিমালা এবং রাজা প্রতাপাদিত্য চরিত। রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। মুন্সি শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। এর বাইরে আর কে কোন গ্রন্থ রচনা করেছেন আমরা এই গ্রন্থগুলো দেখবো। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কে কোন গ্রন্থ রচনা করেছেন শুধু গ্রন্থের নামগুলো দেখুন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি বই লিখছেন, এই বেটা একাই 5টা। 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। মুখস্থের কোনো বিকল্প নেই, মুখস্থের কোনো বিকল্প নেই। আচ্ছা, এরপরে আসুন রাজীব লোচন মুখোপাধ্যায় মহারাজ কৃষ্ণচন্দ্র বায়াস্য চরিত্রম, হরপ্রসাদ রায় পুরুষ পরীক্ষা। এটা কিন্তু শাস্ত্রী না। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ, বেনের মেয়ে, তৈল। আর এটা হচ্ছে হরপ্রসাদ রায়। তারিণীচরণ মিত্র ওরিয়েন্টাল ফেবুলিস্ট, গোলকনাথ শর্মা হিতোপদেশ, চণ্ডীচরণ মুন্সী তুতা ইতিহাস। আমরা দেখবো খুব দ্রুতই এই বইগুলো বিগত বিসিএস এ প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন আসতো। শেষ। এখন আসুন শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন ছিল পিছনে, আর সামনে রাখা হলো ফোর্ট উইলিয়াম কলেজকে। শ্রীরামপুর মিশন অর্থাৎ এই কলকাতা কেন্দ্রিক খ্রিস্টানদের একটি ধর্মীয় চার্চ ছিল এই শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন 1800 সালে প্রতিষ্ঠিত হয় উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান এর সহায়তায়। এইটা প্রতিষ্ঠিত হয়, মনে রাখবেন 1800 সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। তখন উইলিয়াম কেরির মনোযোগ ছিল শ্রীরামপুর মিশনের দিকে। মিশনের কাজকে সফল করার জন্য 1801 তার পরের বছরে এসে কলেজে এসে বাংলা ডিপার্টমেন্ট চালু করলেন। তাদেরকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য ইংরেজ কর্মকর্তা কর্মচারী যারা এই দেশে আসছে কি করার জন্য? ধর্মীয় কাজ করার জন্য। অর্থাৎ এই কর্মকর্তা কর্মচারীরা যদি বাঙালিদের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারে তাহলে তার জন্য ধর্ম প্রচার করা অনেকটাই সহজ হবে। এখন আসুন, এখন শ্রীরামপুর মিশন এটাকে পিছনে সামনে রাখছে কলেজ। 1800 সালে এটা প্রতিষ্ঠিত হয়। কে কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান। 1800 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ও মিশনের মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি? মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় এই 1800 সালে। এর আগে বাংলায় কোনো মুদ্রণ যন্ত্র ছিল না। মুদ্রণ যন্ত্র মানে টাইপ করা যাবে, বই প্রকাশ করা যাবে, এরকম ছিল না। যার কারণে ম্যানুয়াল বই প্রকাশ করেছেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে, আর নাথানিয়াল ব্রাসি হেলহেড হুগলি থেকে ইংরেজি ভাষায়। ওটা সমস্যা। নাথানিয়াল ব্রাসি হেলহেড উনি রচনা করেছেন হুগলি থেকে। আর বাংলা ভাষায় বই রচনা করেছেন প্রথম। মুদ্রণ যন্ত্র কি? এখন মুদ্রণ যন্ত্র কি আপনাকে তো বাংলায় টাইপ করতে হবে, মেশিনে তো বর্ণগুলো থাকা লাগবে, নাহলে তো আপনি এটাকে লিখতে পারবেন না। এখন সাপোজ আপনি আমার কাছে আসবেন যে স্যার একটু সপ্তাহে করে দেন, আমি কি করলাম? একটা স্টেট লিখে একটা সিল দিয়ে দিলাম। সিল মানে কি? সিলের পিছনে আমার নাম, পরিচয়, পদবি, আইডি নাম্বার, এই সেই বিভিন্ন কিছু আছে। রাবারের মধ্যে খোদাই করলাম, আমি চাপ দিলাম, আমার নাম পরিচয় বেশি উঠলো। ঠিক একইভাবে এই বর্ণগুলো মেশিনের মধ্যে প্রথম দেওয়া হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। কেন? তাদের দুইটা সুদূর প্রসারী উদ্দেশ্য।
এক হচ্ছে খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য প্রচার করার জন্য পত্রিকা প্রকাশ করতে হবে। যে বাংলা ভাষায় যদি বই প্রকাশ করা না যায়, এই কলেজ বানিয়ে কোনো লাভ নেই। তাদের অনেকগুলো সুদূর প্রসারী চিন্তার মধ্যে একটা এটা। এখন বাংলায় যে বই প্রকাশ করবে, বাংলা বর্ণ তো নাই, এই বাংলা বর্ণ খোদাই করার দায়িত্ব দিয়েছিল পঞ্চানন কর্মকার। লোহা পিটিয়ে পিটিয়ে মেশিনের ভিতরে দেওয়ার জন্য কি করেছিল, সর্বপ্রথম সর্বপ্রথম এই বর্ণটার শেপ দিয়েছেন, আকৃতি দিয়েছেন যে বেটা, তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। এখন আসুন, এই নামটা মনে রাখতে হবে। পঞ্চানন কর্মকার কার নির্দেশে করেছেন? চার্লস উইলকিন্স। উনি কি? উনি হচ্ছেন একজন পাদ্রী, খ্রিস্টান মিশনারি, শ্রীরামপুর মিশনারির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্লাস হচ্ছে পাদ্রী। তার উদ্দেশ্য কি? সে বলে দিয়েছে বাবা এমনি এমনি কাজ করো, সে ঠিক এমন ভাবে কাজ করেছিল। তাহলে এই জন্য ওনাকে বলা হয় বাংলায় মুদ্রণ অক্ষরের জনক। বাংলায় মুদ্রণ অক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। আর খোদাইকারী হচ্ছে কে? পঞ্চানন কর্মকার। তার মানে আমার মুদ্রণ যন্ত্র হয়ে গেছে, এখন বই প্রকাশ করা যাবে। কারণ লিখে লিখে আপনি কত কিছু প্রকাশ করবেন। লিখে লিখে একটা কপি করলেন, দুইটা কপি করলেন, তিনটা কপি করলেন, এর বেশি করা তো কঠিন। আর পত্রিকা তো প্রকাশ করা সম্ভব না হাতে লিখে। তখন তারা কি করেছেন? সর্বপ্রথম সর্বপ্রথম তারা কি করেছেন? মুদ্রণ উপযোগী বাংলা অক্ষর তৈরি করেছিলেন। বাইবেলের অনুবাদ মুদ্রণে তা ব্যবহৃত হয়। তার মানে কি? আমরা কি করি, কোন একটা, আপনারা যখন স্কুল কলেজে পড়েছেন, যখন প্রত্যেকদিন সমাবেশ হতো, কি করতেন? কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, মানে কি ধর্মীয় কাজ দ্বারা আমরা শুরু করি। আর ওনারাও ধর্মীয় কাজ দ্বারা শুরু করেছেন। কোন ধর্ম? বাইবেল। বাইবেল অনুবাদের মধ্য দিয়ে অনুবাদ মুদ্রণে তা ব্যবহৃত হয় শ্রীরামপুর মিশনের প্রেস থেকে। পরবর্তীকালে হিন্দু ধর্মের দুটা বিখ্যাত গ্রন্থ, বাল্মীকি কর্তৃক রচিত রামায়ণ এবং ভাগবত এর মহাভারত, হিন্দু ধর্মের জন্য দুইটা বই অনুবাদ করে দেয়। কিন্তু মুসলমানদের জন্য কোনো বই অনুবাদ করে দেয়নি। চার্লস উইলকিন্সের নেতৃত্বে বাংলা মুদ্রণ যন্ত্র তৈরি করা হয়। খুব ভালো কথা। আমরা নতুন নতুন বই এখন প্রকাশ করব। প্রথমে প্রকাশ করেছিলাম বাইবেল, এরপরে হিন্দু ধর্মের দুটা বিখ্যাত বই, একটা রামায়ণ আর একটা নাম হচ্ছে মহাভারত, এখানে প্রকাশ করা হয়। 1818 খ্রিস্টাব্দে এই মিশনকে জনপ্রিয় করার জন্য তারা পত্রিকা প্রকাশ করে। একটার নাম হচ্ছে দিগদর্শন, আরেকটার নাম হচ্ছে সমাচার দর্পণ। আপনার দরকার হচ্ছে কত সাল এবং হচ্ছে প্রকাশকের নাম কি। দুটি পত্রিকা প্রকাশ করা হয়। এর আগে একটু দেখুন, 1808 সালে শ্রীরামপুর ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে আসে। বাংলা গদ্য চর্চায় সকল প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খ্রিস্টান মিশনারিগণ কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীরামপুর মিশন সেটার মধ্যে অন্যতম। খ্রিস্ট ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান। উইলিয়াম কেরির কাজ হচ্ছে কয়েকটা বই প্রতিষ্ঠা করা, আর জোশুয়া মার্শম্যান ওনার কাজ হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রচারে পত্রিকা প্রকাশ করা। পত্রিকার মাধ্যমে কলাম লিখে 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 এই দেশের মানুষের মধ্যে। এখন শুধুমাত্র একটা অংশ করতেছি, একটা অংশ শুধুমাত্র পড়তেছি, যে ফোর্ট উইলিয়াম কলেজ এবং খ্রিস্টান মিশনারি। বইয়ের নাম, কোন কোন বই এখানে রচনা করা হয়েছে, শেষ। এরপরে আসুন, এটা এটা নিজেরা পড়বেন। এটা নিজেরা পড়বেন। কি আছে? বাংলা প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? চার্লস উইলকিন্স। এরপর আসুন, কার সহযোগিতায় মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়? উইলিয়াম কেরি এবং জোশুয়া মার্শম্যান। শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 10 জানুয়ারি 1800 খ্রিস্টাব্দ। মিশন থেকে কি কি বই প্রকাশিত হয়? রামায়ণ, মহাভারত। আর পত্রিকা ছিল কি? দিগদর্শন, সমাচার দর্পণ। নকশা করেছেন চার্লস উইলকিন্স। শেষ। এখান থেকে এটা নিজেরা পড়বেন, এটা আপনাদের কাজ। টিচার্স পরিচয়, এখান থেকে একটা প্রশ্ন দেখুন তো, 38তম বিসিএস এর প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? এই চারজনের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী, রামরাম বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, কে ছিল? রামরাম বসু। রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। 32 সিংহাসন কে রচনা করেছেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এটা আপনার মুখস্থ করতে হবে। তো উইলিয়াম কেরি কে? বাংলা গদ্যের বিকাশে এই মানুষের নাম সবচেয়ে বেশি আমরা স্মরণ করি, তার নাম উইলিয়াম কেরি। তিনি ছিলেন একজন পাদুকা নির্মাতা। পাদুকা মানে হচ্ছে জুতা। কোন জুতা? খড়ম জুতা। কাঠ দিয়ে তৈরি করা হতো যে জুতা, সেই জুতাটা হচ্ছে কি? এই পাদুকা। তার মূল পেশা ছিল পাদুকা নির্মাণ। অনুবাদ করেন কি আছে? উইলিয়াম কেরি প্রথম বাইবেল অনুবাদ করেন মঙ্গল সমাচার নামে। যেন মানুষ বাইবেল কি খায় না মাথায় দেয় জানি না, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে তো আমি জানি না। এখন আপনাকে যদি বলি জরথুস্ট্রবাদ ধর্মগ্রন্থ, জরথুস্ট্রবাদের ধর্মের গ্রন্থের নাম কি? জেন্দা কি, আবেস্তা কি? তারা পড়ছেন ভালো, যারা পড়েন না জেন্দা কি খাই না মাথায় দেয়। হ্যাঁ, জেন্দা মানে জীবিত হতে পারে, কিন্তু একটা ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? আবেস্তা কি কোন ভাষায় লেখা? কোনটা ভাষা কোনটা ধর্ম জানি না। তার মানে এই দেশের মানুষ তো বাইবেলের নামই জানে না। তখন এদেরকে জানানোর জন্য তিনি নাম দিয়েছেন মঙ্গল সমাচার। এরপরে কথোপকথন আর ইতিহাসমালা। রামরাম বসু বাংলা গদ্যের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিত।
তিনি বাংলা, সংস্কৃত, ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। শুধু যে মুসলিমরা ফার্সি ভাষায় কথা বলতো তা না, হিন্দুরাও ফার্সি ভাষায় পারদর্শী ছিল। এই অঞ্চলের সকল মানুষ ফার্সি ভাষায় পারদর্শী ছিল। এখন একজন বলছেন যে স্যার এটা হলো কেন? এটা হওয়ার পিছনে কারণ আছে। 1526 খ্রিস্টাব্দে যখন পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের পতন শুরু করেন, তার অযোগ্য ছেলে হুমায়ুন যখন ক্ষমতায় আসে, 6 মাসের জন্য বাংলাদেশে, এই বাংলাদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এখানে ঘুরতে আসছেন। ঘুরতে এসে এত ভালো লাগছে তার কাছে, আর যাওয়ার খবর নেই। 6 মাস এখানে ঘুরে, কি কি সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া, না গরম না ঠান্ডা। মানুষের বাড়িতে বাড়িতে গেলেই খাবার দেয়, কিচ্ছু বলা লাগে না। এখন যদি 10 বাড়িতে ঘুরে না, মানুষ ফ্রিতে খাবার দেয়, ভিআইপি খাবার, কার ভালো লাগবে না? বেটা 6 মাস এখানে ঘুরছে। সময় হালকা একটু কেলানো দিল শেরশাহ, সম্রাট বাবরের বিশ্বস্ত একজন কর্মকর্তা। এই শেরশাহ যখন একটু কেলানো দিল, মায়ের দিল, পিটানো দিল, সে দৌড়ে পালালো। পরের বছর কনৌজের যুদ্ধে 1540 সালে যখন আবার শেরশাহের বিরুদ্ধে যুদ্ধ করলো, তখন শেরশাহ তো আর বসে থাকে নাই যে ভাই ভীমরুলের চাকে ঢিল দিয়েছি, এখন আমি তো আর এমনি এমনি দাঁড়ায় থাকবো না, আমিও তো কিছু একটা নিয়ে দাঁড়াবো। তখন পরের বছর যুদ্ধ করলো, হুমায়ুন আরো পরাজিত হলো। এখন আসুন, এই হুমায়ুন 6 মাস ঘুরে আইসা এখানে একটা নাম দিয়েছিল, এটা বিসিএস আসছে, বাংলার নাম দিয়েছিলেন হুমায়ুন, একটা নাম কি দিয়েছিল বলুন? জান্নাতাবাদ। আহ, কি জান্নাত, বেহেশতের মতো সুখ শান্তি বাংলায়, তাই না? এটার নাম দিয়েছে কি জান্নাতাবাদ। কিন্তু বিসিএস এ আসছে জান্নাতাবাদ নাম কে দিয়েছেন, কেন দিয়েছেন? 1540 থেকে 1556 পর্যন্ত এই সময়টা ছিল আমাদের টোটাল অঞ্চল আফগানি শাসন, সুর শাহ বা শের শাহী শাসন। অগ্রসর বা সাজ্জাদ স্যার আপনাদেরকে বাংলাদেশ বিষয়াবলিতে পড়াবেন। তখন মুসলেখা দিয়েছিল, আমি এখানে সব রাজভাষা ফার্সি পড়ে দিই। দেখুন, উনি ফার্সি ভাষায় একজন পণ্ডিত ছিলেন। রাজা রামমোহন রায় একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন ফার্সি ভাষায়, মিরাতুল আখবার। তখন সবাই পত্রিকা পড়তো ফার্সি ভাষায়, বাংলা পত্রিকার খবর নাই, তখন ফার্সি পত্রিকা ভালো ছিল। কারণ বাংলা ভাষাভাষী কেউ, সরি, ফার্সি সবাই জানে, বাংলায় মুদ্রণ যন্ত্র নাই। এর আগের ঘটনা, তিনি ভারতে আসা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য আসা মিশনারি পাদ্রীদের বাংলা শিখাতেন। তার রচিত গদ্য ছিল ফার্সি প্রভাবিত, কারণ ফার্সি ভাষায় যেভাবে পড়ছেন ঠিক সেইভাবে তিনি গল্প লেখা শুরু করলেন। তিনি 1793 থেকে 96 3 বছর বাংলা শিখান উইলিয়াম কেরিকে। এই জন্য উনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত। মারা যান কথা খালি দরকার নেই, তার বইয়ের নাম রাজা প্রতাপাদিত্য চরিত। এইটা ছিল একটা জীবন চরিত, জীবনকে কেন্দ্র করে রচিত সাহিত্য। এই সাহিত্য রচনা করার জন্য তাকে 300 টাকা পারিতোষিক দেওয়া হয়। পারিতোষিক মানে অতিরিক্ত দিয়েছে, বোনাস দিয়েছে। এটা দ্বিতীয় লিপিমালা, এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য। বাকিগুলো দরকার নেই, এগুলো পরীক্ষায় আসে না। এরপরে যেমন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজে 2 জন পণ্ডিতের বিস্তারিত বললাম। এরপরে হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কে ছিলেন? রাজা রামমোহন রায় ছিলেন হিন্দু ধর্মের মধ্যে এক ঈশ্বরবাদী। এখানে কি বলছেন? হিন্দু সমাজে যারা বহু ঈশ্বরবাদী ধারণা বাদ দিয়ে এক ঈশ্বরবাদী চিন্তা চেতনা লালন করেন, তাদের মধ্যে রাজা রামমোহন রায় অন্যতম। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। তার আন্দোলনের ফলে লর্ড বেন্টিং 1829 সালে আইন করে, ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি আইন করেছেন। এত সহজে না, খুব কঠিন কাজ ছিল। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে সতীদাহ প্রথা তিনি বিলোপ করেন। এর আগের ঘটনা কি ছিল? একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর তার হাজবেন্ডের সাথে চিতায় পুড়িয়ে দেওয়া হতো যদি হাজবেন্ড আগে মারা যেত। কিন্তু বউ মারা গেলে হাজবেন্ডের চিতায় পোড়াতো না। কেমন হয়ে গেল না বৈষম্য? এখন আসুন, আমার ঘটনা এখানে না, তখনকার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে গিয়ে পড়বো। তার 3টা বিবাহ নিয়ে 3টা বই লিখছেন। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, এটা কমানো যায় কিনা, বিধবা বিবাহ চালু করা উচিত কিনা, বাল্য বিবাহের দোষ। এখন আসুন, এখানে বিষয়টা হচ্ছে কি, সতীদাহ প্রথা। একটা ছোট একটা বাচ্চা মেয়ে, তার হাজবেন্ড মারা গেল, তাই আগুনের চিতা পুরাই দাও। অনেক মেয়ে ছিল, অনেক মেয়ে ছিল। যে মেয়েগুলোর বয়স ছিল, আমি সকালেও একটা বই পড়েছিলাম যে কি আছে, হিস্ট্রি অফ মুঘল এম্পিরিয়া। মানে আপনাদের মতো না, মানে ওই যে কি বলে এটাকে, অভ্যাসগত পড়ালেখা। ঘুম থেকে উঠে আধা ঘন্টা পড়ালেখা করেছি। এটাও পড়ছি, হিস্ট্রি অফ মুঘল এম্পিরিয়ার। এটাও একজন বিদেশি একজন মেয়ের লেখা একটা বই, বিদেশি মহিলা, সেই 1600 থেকে 1620 পর্যন্ত এখানে তিনি একজন ডাক্তার ছিলেন। কোন একজন একটা সম্রাটের একজন ডাক্তার ছিলেন, তার এখান থেকে আমি পড়লাম যখন এই সতীদাহ প্রথা করা। সতীদাহ প্রথাটা ছিল বীভৎস প্রথা। একটা মেয়ে হাতে পায়ে বেঁধে তাকে ধরে জোর করে তাকে চিতার মধ্যে পুড়িয়ে দেওয়া হতো। এটাকে বন্ধ করার চেষ্টা করলেন রাজা রামমোহন রায়। যখন রাজা রামমোহন রায় এটাকে বন্ধ করলেন, করার পরে সমস্যাটা কি ছিল আমরা এটা দেখবো। রাজা রামমোহন রায় ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার,
সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, এইটা নিয়েই তিনি এই কাজটা করেছেন। এই গ্রন্থগুলো রচনা করেছেন। কে কোন বই রচনা করেছেন সেই বইটা দরকার। আপনার প্রয়োজন হচ্ছে রাজা রামমোহন রায়, তার রচিত গ্রন্থগুলো কি কি। ব্যাকরণ গ্রন্থের নাম গৌড়িয়া ব্যাকরণ, 1833 সাল। সম্পাদিত পত্রিকাগুলোর নাম মিরাতুল আকবর, তৎকালীন এই উপমহাদেশের শ্রেষ্ঠ পত্রিকা, ফার্সি ভাষায় প্রচলিত ছিল। প্রথমে বলেছিলাম মুসলমানরা বাংলা ভাষা জানে না, অনুবাদ করা দরকার নেই, কারণ তারা অনুবাদ করতো ফার্সিতে। আগে বলতো আরবি কোরআন, এরপরে বলতো ফার্সি। আর মৌলবী তখন, এই যে হুজুর আমরা বলি কি মাওলানা, তখন বলতো মৌলবী। মাওলানা আরবি শব্দ, মৌলবী ফার্সি শব্দ। হুজুর মানে মৌলবী, হুজুর মানে মৌলবী। তখন তারা বাংলায় এটাকে অনুবাদ করতে পারতো, কিন্তু বই আকারে প্রকাশ করেনি। এখন আসুন, এই মিরাতুল আকবর এই সময়ের এই বঙ্গ, বাংলা, বিহার, উড়িষ্যার শ্রেষ্ঠ একটা পত্রিকা। সংবাদ কৌমুদী, সেটা বাংলা ভাষায় ছিল, এটা এতটা প্রচলিত ছিল না যেটা মিরাতুল আকবর ছিল। এরকম ব্রাহ্মণ সেবদী নামে তিনি ইংরেজিতে একটা পত্রিকা সম্পাদনা করেছেন। আপনার কাজ হচ্ছে কে কোন পত্রিকা সম্পাদনা করেছেন, সম্পাদকের নাম এবং হচ্ছে সাল, এটা একটু মুখস্থ রাখবেন। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত, 1831 সাল। এই পত্রিকাগুলো আপনি একটু মুখস্থ করবেন। এখন আসুন, 39তম বিসিএস এর প্রশ্ন, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার কে রচনা করেছেন? রামমোহন রায়। সতীদাহ প্রথা বিলুপ প্রসঙ্গে রামমোহন রায়ের পুস্তকের নাম কি? প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। কেলি সাহেবের মুন্সি বলা হয় কাকে? রামরাম বসুকে। বাঙালির লেখা বঙ্গ অক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম কি? প্রথম মৌলিক গ্রন্থের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত, 300 টাকা পেয়েছিলেন। অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক। বাংলা সাহিত্যের একজন কবি আছে যাকে বলা হয় ছন্দের জাদুকর। জয় চক্রবর্তী প্রশ্ন কমেন্টে লিখুন। ছন্দের জাদুকর খ্যাত সত্যেন্দ্রনাথ দত্তের দাদা, বাবার বাবা কে? অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, আদি ব্রাহ্মণ ও ব্রাহ্মণ সমাজের ধর্মপুরুষ। এখানে যদি একটু বলতে চাই, ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি সম্পাদক ছিলেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। উনি ব্যক্তি জীবনে একজন ডাক্তার ছিলেন। উনি ব্যক্তি জীবনে একজন ডাক্তার ছিলেন, ব্যক্তি জীবনে। এখন আসুন, তার সরি, তিনি ব্রাহ্মণ সমাজের মুখপাত্র এবং এর উদ্দেশ্যে ব্রাহ্মণ সমাজের জন্য তিনি দিগদর্শন পত্রিকা লিখতেন এবং সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশ করতেন। নিজে নিজে প্রকাশ করেছেন সংবাদ প্রভাকর পত্রিকা। তিনি তার বাসভবনে একটা উদ্যান তৈরি করেছিলেন, শোভন উদ্যান নামে। তিনি ভেষজ চিকিৎসক ছিলেন। তিনি জীবনে কখনো অসুস্থ হননি। শোভন উদ্যান। তিনি এশিয়া মহাদেশের যত দুর্লভ ঔষধি বৃক্ষ আছে সব সংগ্রহ করেছেন তার বাড়ির সামনে। তার বাড়ির সামনে এক একটা জোন এমন ছিল যে প্রচন্ড রোগে আক্রান্ত, কুষ্ঠ রোগ অথবা বিভিন্ন ধরনের মারাত্মক রোগ, যেটা অপারেশন ছাড়া কোনো মতে সম্ভব না। এই বাগানে মাঝখানে শোয়াই রাখলেও এটা সুস্থ হয়ে যেত। হাউ ক্যান পসিবল? আপনার কাছে মনে হচ্ছে এটা অলৌকিক ঘটনা। ওখানকার বাতাস যখন সে শ্বাস নিত, শ্বাসের ফলে ফলে তখন তো কোনো চিকিৎসাই ছিল না, কোনো ধরনের চিকিৎসা যখন ছিল না, তখন মানুষ আসতো, একজন হাত কেটে গেছে, রক্ত হচ্ছে পড়তে গেছে এক সাইড, এর বলতে তুমি এই গাছের পাতা নিচে শুয়ে থাকো, শুয়ে থাকলেই কয়েকদিন পর এমনি ভালো হয়ে যেত। আর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি। আমরা সারাদিন প্যারাসিটামল এই সেই 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 খেতে খেতে আমাদের অবস্থা খারাপ, তখন তাদের অবস্থা এত খারাপ ছিল না। আঙ্গুল কেটে গেছে, একটু আটকে আছে, বিভিন্ন গাছের পাতা দিয়ে এটাকে পেঁচিয়ে বাইরে রাখলে 1 মাস করে ঠিক হয়ে যেত। হ্যাঁ, অনেকেও সমস্যার সম্মুখীন হতো। ওনার দরকার আপনার দুইটা বিষয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্যক্ত চরাচর, যাহার প্রভাই প্রভা পাই প্রভাকর। তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় সম্পাদনা করতেন। এতটুকু আপনার বিষয়। পত্রিকার নাম কি, তার বাগানের নাম কি। এরপরে যাবেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, সরি এতক্ষণ কি বললাম, অক্ষয় কুমার দত্ত। এখন আমরা যাবো হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদনা করেছেন। 28 জানুয়ারি 1831 সালে যোগেন্দ্র মোহন ঠাকুর ও প্রেমচাঁদ তর্কবাগীশের অনুকূল্যে তিনি পত্রিকাটি প্রকাশ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত বিখ্যাত কবিতাগুলো হচ্ছে স্বদেশ, তাপসে মাস, কে? বাঙালি নীলকর এবং অনাবশ। কয়েকটা উক্তি আছে, তার মধ্যে একটা উক্তি রিসেন্ট বিসিএসে আসছে, কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফিরিয়া। স্বদেশ কবিতায় বলছেন, কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি, কুকুর পাইলেও আদর করি, বিদেশের ঠাকুর ফেরি। মানে দেশের প্রতি আমার কি পরিমাণ টান। নগরের লোক সব একই মাস তোমার কৃপাই করে মহাসুখে বাস, তুমি মা কল্পতরু আমরা সবে কুশাগরু। নীলকরদেরকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্তকে তিনি বলেছেন খাঁটি বাঙালি কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত,
ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। 1760 থেকে 1860, এই 100 বছর পর্যন্ত সময়কে বলা হয় বাংলা সাহিত্যের সন্ধি যুগ। মধ্যযুগ শুধু ধর্ম নির্ভর এবং কবিতা নির্ভর, আর আধুনিক যুগ হচ্ছে মানুষ কেন্দ্রিক এবং হচ্ছে গল্প কেন্দ্রিক। এই দুই যুগকে সমন্বয় করেছেন যেই ব্যক্তি একটা পত্রিকার মাধ্যমে, সেই পত্রিকার নাম হচ্ছে সংবাদ প্রভাকর, আর ব্যক্তির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা রিটেনের প্রশ্ন আসে। এই রিটেনে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় বিস্তারিত পড়বেন। হ্যাঁ, পড়ে যাবেন হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কার দুজন ছিলেন একদম পিঠাপিঠি বন্ধু। পিঠাপিঠি বন্ধু মানে কি? ক্লাসের রুল 1 2 1 2 2 1। উল্টাপাল্টা যাদের হয়েছে জীবনে এরা বুঝবেন। আর যদি খালি একজনই 1 1 1 1, তাহলে বোঝা মুশকিল। আরে আমি তো অপ্রতিদ্বন্দ্বী, আপনার 1 আমার 2, আমার 1 আপনার 2, এরকম যদি হয়ে থাকে 6 7 8 9 10, তাহলে বুঝবেন যে হ্যাঁ, রুল 1 থেকে 2 গেলে কেমন কষ্টটা লাগে, আর 2 থেকে 1 আসলে আনন্দটা কি লাগে। মদন মোহন তর্কালঙ্কার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত যে জ্ঞান লাভ করেছেন, ওই যে হাজারে 1 জন 2 জন 3 জন যা লাভ করে, একবার দেখলে বেটার মুখস্থ। আর মদন মোহন তর্কালঙ্কার একবার দেখলাম মুখস্থ হয়নি, তার খুব কষ্ট এটা যে ঈশ্বরচন্দ্র সব পারে, আমি পারি না, কিন্তু সে প্রচুর প্রচেষ্টা করত। এটা হচ্ছে তার সহপাঠী পাঠ্য জীবন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলিষ্ঠ ভূমিকা। প্রত্যেকটা সফলতার পিছনে কোনো না কোনো একটা শক্তি থাকে। সেটা হতে পারে আপনার মা, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার স্বামী। আপনার সফলতার পিছনে একটা অদৃশ্য হাত রয়েছে, যেই হাতের কারণে আপনি সবসময় পড়ালেখা করতে গিয়ে ব্যর্থ হলেও আবার ফিরে আসেন, না না পড়তে হবে, না না চাকরি পেতে হবে। এটা হচ্ছে এরকম। এই মদন মোহন তর্কালঙ্কার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু দুইজন ছিল প্রতিদ্বন্দ্বী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করে, সব দুনিয়া তার বিপক্ষে, একমাত্র তার বন্ধু মদন মোহন তার পক্ষে। শুধুমাত্র তার বন্ধু মদন মোহন তার পক্ষে ছিল। দেখুন, ফোর্ট উইলিয়াম কলেজের সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন, পুরাতন রীতির শেষ কবি। হিন্দু কলেজ ও ফোর্ট উইলিয়াম কলেজের সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন, ভারতীয় উপমহাদেশের পণ্ডিত ব্যক্তিত্ব, হিন্দু বিধবা বিবাহ প্রথার অন্যতম উদ্যোক্তা, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাকরি করবেন না, তার উদ্দেশ্য এটা। চাকরি করলে মাস্টারি করবো। আর ওনার কথা হচ্ছে, না গো, আমি মাস্টারি করি না, আমার বিসিএস এডমিন কাটার দরকার, আমার বিসিএস এডমিন কাটার দরকার। তার মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ভালো লাগে না, ছেড়ে দিয়েছেন। তার মানে উনি যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন চাকরি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে এসে কেউ কোথায় জয়েন করেছেন? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী এবং সংস্কৃত যন্ত্র নামে একটা যন্ত্র প্রকাশ করেন, ছাপাখানা প্রকাশ করেন 1847 খ্রিস্টাব্দে। 1847 খ্রিস্টাব্দে এখানেই ভারতচন্দ্র রায়গোনাকারের অন্নদামঙ্গল কাব্যের মুদ্রিত হয়। এর আগে লিখিত ছিল, হাতের লেখা ছিল অন্নদামঙ্গল। আর এই অন্নদামঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয় কোথা থেকে? এই সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানা থেকে। তিনি একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, তার নাম হচ্ছে সর্বশুভঙ্করী। সর্বশুভঙ্করী নামক পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। এই পত্রিকার দ্বিতীয় সংখ্যায় স্ত্রী শিক্ষার সমর্থনে দীর্ঘ প্রবন্ধ লিখে শিক্ষিত সমাজের প্রশংসার বাজার। শুধু এতটুকুই না, তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু মেয়েদের পড়ালেখা করার জন্য। আর এই পড়ালেখা শেষ করে তিনি 1 পয়সাও টাকা নিতেন না। তিনি কোনো টাকাই নিতেন না। আর তখনকার সময় হিন্দু মেয়েদেরকে পড়ালেখা করানো এত সহজ না, হিন্দু আর মুসলিম মেয়ে। বেগম রুকিয়ার সময় দেখবেন, এখন মেয়েরা কি রিল্যাক্স। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে রাত, আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30। আপনারা কিন্তু অনলাইনে ক্লাস করতেছেন, চাইলে একটু পরে বাইরে বেরিয়ে বাজার সদাই করতে পারবেন, কাল পাত্র বেঁধে। বেগম রুকিয়ার লেখালেখি পড়লে কিছুটা বুঝবেন। এখন আসুন, তখন তিনি মেয়েদের জন্য প্রচুর পড়ালেখার চেষ্টা করেছেন, কিন্তু কেউ পড়েনি, পড়ালেখা করতো না। তিনি কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজের অধ্যাপক গণ কর্তৃক কাব্য রত্নাকর একটা উপাধি লাভ করেছেন। আবার তার পাণ্ডিত্যের জন্য তিনি তর্কালঙ্কার তিনি উপাধি পেয়েছেন, কারণ তিনি প্রচুর পরিমাণ ডিবেট করতেন। ডিবেট করতে 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 তিনি কি করেছেন? তর্কের অলংকারের তর্ক করতে তার যে অলংকার প্রয়োজন, যারা ডিবেট করেন তাদের জন্য বলছে উনি তর্কালঙ্কার উপাধি পান। এই মদন মোহন তর্কালঙ্কার, এই তর্কালঙ্কারটা আমার দরকার। তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি চাইলে অবশ্য চলে যেতে পারতেন, তিনি চলে যান, গ্রাম ছেড়ে চলে যান। মদন মোহন তর্কালঙ্কারের সাহিত্য কর্মসমূহ, শিশু শিক্ষা, বোধোদয়। বোধোদয় নামে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও লিখছেন। তিনি কলকাতা বেথুন কলেজ কর্তৃক হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বিনা বেতনে ছাত্রীদের শিক্ষাদান ও শিশু পাঠ্য হিসেবে এই গ্রন্থটি রচনা করেন বোধোদয়। আর বাকিগুলো দরকার নেই, তার 3টা উক্তি আছে দরকার। বাকি সব পড়ে রাত্রি পোহাইল।
এরপর কাননে কুসুমকলি সকলই ফুটিল, এটা আসে কারক হিসাবে। কাননে কুসুমকলি সকলই ফুটিল, কোথায়? কাননে। অধিকরণ কারক। কি ফুটিল? কুসুমের কলি। কর্মকারক। অথবা এই উক্তি কে করেছেন? এই তিন ভাবে বিসিএস এসেছে। দুই, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মুরে গুরুজনে। এরপর কি করি? আমি আমার মানি না, তাই তো? আমার গুরুজন তো বলবে, এই বিসিএস করো, বিসিএস করো, বিসিএস করো। আমি তো বিসিএস করি না, বিসিএস তো চাইলেই করা যায় না। 3 নম্বর কথা, এটা একটা ভুয়া কথা। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা কতটুকু সত্য বলে আপনি মনে করেন বলুন? হ্যাঁ, এই উক্তিগুলো একটু মুখস্থ করবেন, ওনার উক্তিগুলো। এরপরে আসবেন হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে সব পড়া দরকার নেই। ভবানীচরণ স্যার, বন্দ্যোপাধ্যায়, তিনি সমাচার চন্দ্রিকা নামক একটা পত্রিকা সম্পাদনা করেছেন, এবং তার 3টা বিখ্যাত বইয়ের নাম করবেন। কলিকাতা কমলালয়, খুবই ইম্পর্টেন্ট। নব বাবু বিলাস, নব বিবি বিলাস। কি বিলাস! এই বিলাস বাংলাদেশের ঢাকা শহরে আছে। এই বিলাসিতা বাংলাদেশে বর্তমানে ঢাকা শহরে আছে। এরকম বই লিখলে, এরকম শত শত বই আপনি লিখতে পারবেন। তৎকালীন সময়ে কলিকাতা কমলালয়, এই গ্রন্থের মধ্যে কলকাতার জীবন ও অনাচারের চিত্র অঙ্কিত হয়েছে। তখনকার দিনে একজন কলকাতায় এসে কিভাবে প্রতিষ্ঠা পেতে সচেষ্ট হয় তা ফুটে উঠেছে। হঠাৎ করে এই কলকাতা শহরে এসে এত বড় লোক কি করে হয়ে গেল, এই বিষয়টা নিয়ে সাহিত্য রচনা করেছেন কলিকাতা কমলালয়। দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে নব বাবু বিলাস। কলকাতার বাবু সমাজের চিত্র অঙ্কিত হয়েছে। নব বিবি বিলাস গ্রন্থে সেকালের বড় লোকদের রক্ষিতা নিয়ে বাইরে রাত্রি যাপন, এর ফলে তাদের স্ত্রীদের পদস্খলন ও শোচনীয় পরিণতির চিত্র ফুটে উঠেছে। ভবানীচরণ। হ্যানা ক্যাথরিন মেলেন্স একজন খ্রিস্টান মেয়ে, এবং তার জীবনকে উৎসর্গ করেছিল খ্রিস্টান মিশনারির কাজে। খ্রিস্টান ধর্মের এখানে অনেকেই আছেন। খ্রিস্টান ধর্মের হ্যানা ক্যাথরিন মেলেন্স, বাংলাদেশের গারো সম্প্রদায়। বাংলাদেশের গারো সম্প্রদায় 2001 সালের আদমশুমারি অনুযায়ী শতকরা 96% গারো ছিল বৌদ্ধ। বৌদ্ধদের ওয়ানগালা তাদের উৎসব ছিল, থাংসাড়ে। আর 2001 সাল, 2022 সালের আদমশুমারি অনুযায়ী শতকরা 86% গারো হচ্ছে খ্রিস্টান। হাউ ক্যান পসিবল? একটা কমিউনিটি, এই কমিউনিটি শুরু হয়েছে বাংলাদেশের জামালপুর জেলার শেরগঞ্জ, শেরপুরে, ললিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী, ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, নেত্রকোনার সুষম, দুর্গাপুর, কলমাকান্দা, সুনামগঞ্জ জেলার তাহিরপুর পর্যন্ত বিস্তৃত অঞ্চল। একটা কমিউনিটি চেঞ্জ হয়ে গেল 20 বছর। আপনি আর আমি কি জানি? এখন আসুন, হ্যানা ক্যাথরিন মেলেন্স, এই মেয়েটা তার জীবনকে উৎসর্গ করেছিল ধর্মীয় কাজে। ইউরোপে জন্মগ্রহণ করা মেয়ে, তার জীবন শেষ করেছেন এই ভারত উপমহাদেশে। তার জীবনের একটা সাহিত্য রচনা করেছেন, ধর্মীয় বই ফুলমণি ও করুণার বিবরণ, অনেকটা উপন্যাসের মতো। মূলত গ্রন্থটি খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে রচিত হলেও এতে উপন্যাসের কিছু লক্ষণ রয়েছে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনার একটা প্রচেষ্টা, কিন্তু সফল হননি তিনি। খ্রিস্টান মেয়েদের মধ্যে খ্রিস্টান ফাদার যারা, পোপদের রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। একটু ভালো করে করবেন, ভ্যাটিকান সিটি কি, পোপ কারা হয়, খ্রিস্টান ধর্মের বিয়ের সিস্টেম কি। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী একটা বই পড়বেন, তার আত্মজীবনী হচ্ছে রূপজালাল। রূপজালাল হচ্ছে তার আত্মজীবনী, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে, পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে রচনা করেছেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। এখন আসুন, তিনি ছিলেন ইয়ং বেঙ্গল এর ভাবগুরু ডিরেচিউ এর শিষ্য। তিনি বাল্য বিবাহ, বহু বিবাহ এর বিরোধিতা করেছেন। বিবাহ বলতে আমরা ঈশ্বরচন্দ্রের বিয়ে বিস্তারিত বলবো। কয়টা বিয়েকে আমরা সচরাচর বহু বিবাহ বলি? বহু বিবাহ বলতে আপনারা কি মনে করেন? প্রত্যেকেই কমেন্টে একটু লিখবেন, কয়টা করে বিয়ে করলে সেটাকে আমরা বহু বিবাহ বলি? এক বেটার বয়স 50, তার বউ মারা গেছে, আরেকটা বিয়ে করেছে, এটা কি বহু বিবাহ নাকি অন্য কিছু? কমেন্ট একটু লিখুন। নারী শিক্ষার প্রচেষ্টা ছিলেন তিনি, এই বিষয়গুলোতে খুবই সচেষ্ট ছিলেন। পেরিচাঁদ মিত্র এন্ড সন্স নামক তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বেঙ্গল টি কোম্পানি ও ডারান টি কোম্পানি বোর্ডের ডিরেক্টর ছিলেন। বর্তমান বাজারে হিসাব অনুযায়ী কয়েক শত কোটি টাকার মালিক ছিলেন। তিনি ধনাঢ্য ব্যক্তিদের একজন ছিলেন। তার ধন সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছেন? এখন আসুন, উনি শত শত কোটি টাকার মালিক বর্তমান বাজারের হিসাবে যদি বলি। কেন? তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বাংলা ভাষায় তার কৃতিত্বের জন্য পাদ্রী লং সাহেব তাকে ডিফেন্স অফ বেঙ্গল নামে ডাকতেন। পাদ্রী সাহেব তার উপাধি দিয়েছে, কেন দিয়েছে ঘটনা এখানে, এমনি এমনি উপাধি দেয় নাই, আর তো কাউরে দেয় নাই। আমার দরকার এটা না। পেরিচাঁদ মিত্র প্রথমের উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েলড চাইল্ড নামে। বাংলা ভাষার প্রথম উপন্যাস, যা তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় রচনা করতেন।
এই জন্য ওনাকে বলা হয় বাংলায় উপন্যাসের প্রথম পথিকৃৎ। কিন্তু এটা সার্থক ছিল না, সার্থক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। এইটা দেখে বঙ্কিমচন্দ্র অনেকটাই ফিল নিয়েছিলেন যে এখানে ভুলটা কোথায় কোথায় হয়েছে, সেটা দেখে তিনি নিজের মধ্যে কি করেছিলেন, শুধরে নিয়েছিলেন। রিচার্ড মিত্র কর্তৃক আলালের গড়ে দুলাল 1558 সালে এই উপন্যাসটি রচনা করা হয়। এটিকে অনুবাদ করা হয় দ্য স্পয়েলড চাইল্ড নামে। আর এটার ভাষাকে বলা হয় আলালি ভাষা। শেষ। রিচার্ড মিত্র। কালী প্রসন্ন সিংহ হুতুম পেঁচার নকশা রচনা করেছেন, আর এই ভাষাটাকে বলা হয় হুতুমি ভাষা। কালী প্রসন্ন সিংহ, কালী প্রসন্ন সিংহের ভাষাকে বলে হুতুমি ভাষা। এরপরে শুন, এটার মধ্যে তিনি রচনা করেছেন কলকাতায় হঠাৎ করে কোনো একজন মানুষজন এখানে এসে কি করে হঠাৎ ফেপে ওঠা ঐশ্বর্য সমৃদ্ধ নব্য সমাজের চিত্র তুলে ধরেছেন। তিনি হুতুম প্যাঁচা ছদ্ম নামে লিখতেন। আর এটার ভাষাকে বলা হয় হুতুমি ভাষা। জেমস লং কর্তৃক নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের পর আদালতে রেভারেন্ড জেমস লংকে জরিমানা করে আদালত, কারণ ব্রিটিশরা সরকার চালাইতো। এই সব টাকা তিনি একদিনে দিয়েছেন। কেমনে দিয়েছেন? কোটের পকেট থেকে টাকার বান্ডেল বের করছেন আর আদালতের সামনে ফেলে দিয়েছেন। কি পরিমাণ টাকা আর কি পরিমাণ পাওয়ার থাকলে এই কাজ করতে পারে। টেকচাঁদ চাকর ছদ্ম নামে রচনা করেছেন পেরিচাঁদ মিত্র। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, আর প্রথম মহিলা কবি ছিলেন হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, আর স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। তাদের পারিবারিক পত্রিকা ছিল ভারতী। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন, স্বর্ণকুমারী দেবী। তাদের পারিবারিক পত্রিকা ছিল হচ্ছে কি ভারতী। ভারতী পত্রিকা সম্পাদনা করেছে। শেষ। এটা বিসিএস আসছে, দুইটা বিসিএস এর প্রশ্ন আসছে, স্বর্ণকুমারী দেবী। এরপরে আরেকটা হচ্ছে লালন শাহী, যেটা আমার এখানে শিক্ষার মধ্যে উল্লেখ করেনি। লালন শাহী হচ্ছে তার কিছু গান পরীক্ষায় মাঝে মাঝে আসে। খাতার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। পরবর্তী ক্লাসে কোনো একটা ক্লাসে আমি এই গানগুলো আপনাদেরকে পড়াবো। যেমন প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, বিসিএস এর প্রশ্ন। শেখ ওয়াহিদ। গাড়ি চলে না চলে না চলে না রে, শাহ আব্দুল করিম। এই টাইপের অনেকগুলো গান আছে যেগুলো বিসিএস প্রিলিতে আসছে। বিসিএস এর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? পেরিচাঁদ মিত্র। সাপ চাচা উপন্যাসে কোন উপন্যাসের চরিত্র? আলালের ঘরের দুলাল। ফুলমণি ও করুণার বিবরণ একজন বিদেশি খ্রিস্টান মেয়ে লিখছিলেন। আহ ব্যালেন্স। মনির, ওই গান আমার শোনা দরকার নাই। হুতুম প্যাঁচার নকশা কে? কালী প্রসন্ন সিংহ। লালন শাহী। মানবতার বাহক লালন শাহ বাউল সাধক, বাউল কবি হিসেবে খ্যাত। প্রাতিষ্ঠানিক বিদ্যা না লাভ করলেও হিন্দু মুসলমান শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ও ব্যুৎপত্তি লাভ করেন। সাম্প্রদায়িক বেদ বুদ্ধিমুক্ত এক সর্বজন ভাবদেশের হৃদ্য। তার রচিত গান বাংলায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে সমানভাবে পরিচিত। তার জন্মের ইতিহাস পড়বেন। তিনি এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, কায়স্থ পরিবারে। কিন্তু তারে একসময় কলেরা রোগে আক্রান্ত হয়, বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর তাকে তার সঙ্গীরা সব ফেলে রেখে চলে গেছে। তখন একজন মানুষ, একজন নিঃসন্তান ব্যক্তি সিরাজ শাহ নামক একজন বাউল তাকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে তাকে আদর যত্ন করে, স্নেহ করে, তাকে কি করে এই অসুস্থতা থেকে বাঁচিয়ে উঠায়। তখন তখন থেকে তিনি ইসলাম ধর্ম পালন শুরু করলেন, কিন্তু ছিলেন তিনি খ্রিস্টান, হিন্দু ধর্মের। এরপরে সিরাজ শাহের মৃত্যুর পর তিনি কুষ্টিয়ার সেউরিয়া গ্রামে আখড়া স্থাপন করেন। সিরাজ শাহের সব সম্পত্তির মালিক হন তিনি। লালনকে বিশ্ব সমাজে পরিচিত করণে রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রণী ভূমিকা পালন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 298টি গান সংগ্রহ করে সংরক্ষিত করেন। গান লালনের। ইউনেস্কো বাউল গানকে 25 নভেম্বর 2005 এ মাস্টারপিস অফ দ্য ওরাল এন্ড ইন্টেনজিবল হেরিটেজ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে। এটাও বিশেষ প্রশ্ন। তার কিছু গান গান মুখস্থ করবেন। কেউ মালা কেউ তসলি গলা, তাই তো জাত ভিন্ন বলাই। আচ্ছা, জাত গেল বলে লালন বলে, হ্যাঁ, আমার ঘরের চাবি পরের হাতে। 38 মিসেস। কেউ মালা কেউ তসলি গলাই, তাই তো জাত ভিন্ন বলাই। আপনার ঘরে বুঝাই শোনা পড়ে করে লেনা দেন। চরণ দুটি রচয়িতা কি? কেউই পারেন না যে দুইটা কলি বলবেন, এটাও পারবেন না, কেউই পারেন না। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসর্গ করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানের গীতিকার সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সকল গানে তার নিজের সুর দিলেও এই গানে নিজের সুর দেননি। এই গানে দিয়েছেন বাউল গগন হরপাড়া। কোথায় পাবো তারে আমার, কেসে আমার বন্ধু জেরে, কোথায় পাবো তারে। এই গানকে ইউটিউবের থেকে একটু শুনে নেবেন। আমার হাতে সময় কম, নাহলে এখানে আমি শুনিয়ে দিতাম।
আমার বন্ধু জেরে কোথায় পাবো তারে। এই গানের সুর থেকে সুর দেওয়া হয়েছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর এই গানটি যখন রচনা করেছেন 1905 সাল, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচনা করেছিলেন। আর এটি গীতবিতান কাব্যের ষড়বিতান অংশ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের 4-1 নং অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সঙ্গীত। এই কবিতার মধ্যে লাইনের সংখ্যা ছিল 25টি, আর জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয় প্রথম 10 লাইনকে। 3 মার্চ 1971 সাল স্বাধীনতার ইশতেহার অনুষ্ঠান পল্টন ময়দানে এটাকে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। একটু ডিভিশন দেন, বিসিএস এ কেমন প্রশ্ন আসে? সিচাল ইসলাম বিসিএস, চণ্ডীচরণ মুন্সী কে উনি? চণ্ডীচরণ মুন্সী কে? কমেন্টে উত্তর দেবেন সবাই, দ্রুত লিখবেন দ্রুত। আমি হয়তো 8 থেকে 10টা প্রশ্ন প্র্যাকটিস করাবো, বাকিটা সব আপনার কাজ। চণ্ডীচরণ মুন্সী কে? হিতোপদেশ কে রচনা করেছেন? হরপ্রসাদ রায় কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কে? রামরাম বসু কে? উইলিয়াম কেরি কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। এই উত্তর দেখে বলেছেন, উত্তর দেখানো যাবে না। পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলার প্রথম গ্রন্থাগারে প্রকাশ করেছেন কত সালে? সময় পাবেন 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। সময় পাবেন 3 থেকে 4 সেকেন্ড মাত্র। 1858 সাল। 1865 সালে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 45তম বিসিএস এর প্রশ্ন, তুমি মা কল্পতরু আমরা সবে পোষাগুরু কে লিখছেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এরপরে একটু মিউট করো। সবাই রহমান আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলুন। রাজা প্রতাপাদিত্য চরিত কে রচনা করেছেন? রা রা মনে রাখবেন, রা রা, রাজা রাম, রাজা রাম, রাজা রাম। রামরাম বসু। রামরাম বসু। বাংলা সাহিত্যের আদি গদ্য গ্রন্থ কোনটি? শাস্ত্রের অর্থভেদ। ইতিহাস মনে থাকলে এমনি মনে থাকবে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত দিগদর্শন। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। বেঙ্গল, ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইংরেজি ভাবধারায় যে বিশ্বাস করে এরকম যুবককে বলে হচ্ছে ইয়ং বেঙ্গল। বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন কোনটি? 36তম বিসিএস টিকার শাস্ত্রের অর্থবেদ। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর। বাংলা সাহিত্য ধারার প্রথম পুরুষ হলেন কে? পেরিচাঁদ মিত্র। উপন্যাস সাহিত্যে ঠক চাচা, আধ্যাত্মিকা পেরিচাঁদ মিত্র। বাংলা মুদ্রণ অক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্স। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটির অবদান সবচেয়ে বেশি? 36তম বিসিএস ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোনটাকে প্রকাশ করা হয়? নিচের কোনজন ইয়ং বেঙ্গল গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিলেন? 32 সিংহাসন কে রচনা করেছেন? বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কখন খোলা হয়? আলোচনার বিষয় এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনার ফিলিংস কি? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।